কি অবস্থা সবার? বাকি হানমার সিজন 4 এর 18 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম। ওয়েট, আজকের ভয়েসটা তো আলামিন ভাইয়ের দেওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, তোমাদের একটা কাহিনী শোনাই। প্রত্যেকটা দিন আমি স্ক্রিপ্ট করা শেষ করার পর যখন আলামিন ভাইকে স্ক্রিপ্টটা দিতে যাই, তখন বারবার করে আলামিন ভাই আমাকে বলে যে ভাই আজকের ভয়েসটা তুমি দিয়ে দাও, আজকের ভয়েসটা তুমি দিয়ে দাও। আসলে হয়েছে কি ব্যাপারটা, আলামিন ভাই তোমরা সবাই জানো যে দীর্ঘ 5টা বছর ধরে এই একই ফিল্ডে তোমাদের এন্টারটেইন করছে। তো এই 5 বছরের মধ্যে ভাই কখনোই রেস্ট নেওয়ার সময় পায়নি বা সুযোগ পায়নি, বাট এই সময়ে কিছুদিন ভাই রেস্ট নেওয়ার সুযোগ পাইছে। সো এই জন্য ভাই আপাতত কিছুদিন রেস্ট নিচ্ছে। যদিও আজকে থেকে ভয়েস আলামিন ভাইয়েরই দেওয়ার কথা ছিল, বাট চিন্তা করো না, সম্ভবত তোমরা কালকে থেকে আলামিন ভাইয়ের কণ্ঠে ভয়েস গুলো বা ভিডিও গুলো দেখতে পাওয়া। সো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। 18 নম্বর এপিসোডের শুরুতেই দেখা যায় কাইসার রেডসুকে রিং এর ভেতরে ডেকে নিয়ে এসেছে। কাইসার রেডসুকে বলে, আমার একবার বলাতে তুমি এখানে এসেছো, এজন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। যদি তুমি আমার ডাকার পরেও এখানে না আসতে, তাহলে সবার সামনে আমাকে অনেক বেশি অপমান করা হতো। সবাই তখন আমাকে নিয়ে হাসাহাসি করতো। তখনই সেখানে অনেক বড় সাইজের একজন বক্সার চলে আসে, তার নাম ছিল ভালেভ। সে কাইসারকে বলে, তুমি এখানে কি করছো? এটা আমার রিং, তাই ভদ্রভাবে এখান থেকে চলে যাও। যদি তুমি ভালোভাবে এখান থেকে না চলে যাও, তাহলে আমি তোমাকে তুলে নিয়ে বাইরে আছাড় মারবো। কাইসার তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। সবাই জানে যে তুমি কত বড় একজন বক্সার। তুমি টানা 31টা ম্যাচে তোমার অপোনেন্টকে নক আউট করে দিয়েছো। তুমি অনেক বড় একজন চ্যাম্পিয়ন, এ কারণে আমরা তোমাকে নিয়ে গর্ব করি। এরপর কাইসার রেডসুকে দেখিয়ে বলে, আমরা সবাই তোমাকে সম্মান করলেও এই লোকটা তোমাকে সম্মান করে না। সে এখানে তোমাকে অপমান করার জন্য এসেছে। শুধুমাত্র তোমাকেই না, সে এখানে প্রত্যেকটা বক্সারকেই অপমান করার জন্য এখানে এসেছে। কাইসার মূলত এগুলো বলছে যেন রেডসু আর এই ভালেভের মধ্যে ফাইট লাগে বা ফাইট করানো যায়। কাইসারের এই কথা শুনে ভালেভ বলে, তুমি এসব কি বলছো? এই লোকটার সাইজ অনেক ছোট, তার উপর এই লোকটার একটা পাও নেই। সে কিভাবে আমার সাথে ফাইট করবে? সে কিভাবে আমাকে হারাবে? আর সে যদি আমাকে হারাতেই না পারে, সে কিভাবে আমাকে অপমান করবে? সে তো আমার সামনে দাঁড়াতেই পারবে না। রেডসু তখন তাকে বলে, তুমি কি জানো জাপানে একটা কথা প্রচলিত আছে, যার শরীরের আকার যত বড় তার বুদ্ধি তত কম। আর তোমরা আমেরিকানরা শুধুমাত্র বডি বানাতে পারো, ফাইট কিভাবে করতে হয় এই সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তোমাদের কি কোনো ধারণা আছে যে 4000 বছরের পুরনো কুংফু আসলে কি, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে? ভালেভ তখন বলে, রেডসু এই রিংটা আমার, আর এই রিং এ তোমার কথায় কিছুই যায় আসে না। কাইসার তখন বলে, রেডসু ভালোভাবে একটুখানি তোমার শক্তিটাকে দেখিয়ে দাও। এরপর সেখানে অনেকগুলো ব্লক রাখা হয়। কাইসার তখন রেডসুকে বলে, রেডসু আমি জানি একবার আক্রমণ করেই এগুলোকে ভেঙে ফেলা তোমার জন্য কোনো ব্যাপারই না, তবে তুমি যদি এগুলোকে ভেঙে দেখাও, তাহলে সকল আমেরিকানরা বুঝতে পারবে যে তুমি আসলে কত বেশি শক্তিশালী। কাইসারের এই কথা শুনে রেডসু বলে, এই ব্লকগুলো ভাঙলে তারা আমার শক্তি সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। তারা আমার শক্তি সম্পর্কে তখনই বুঝতে পারবে যখন আমি এই ভালেভকে একদম শেষ করে দিব। রেডসুর এই কথা শোনার সাথে সাথেই ভালেভ এসব ব্লককে একদম একবার আক্রমণ করে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। এরপর সে রেডসুকে বলে, তুমি যদি আমার সাথে ফাইট করতে চাও, আমি তোমাকেও ঠিক এই একই ভাবে টুকরো টুকরো করে দিব। এরপরে দেখা যায় রেডসু একবার আক্রমণ করেই এই সবগুলো ব্লককে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। মানে ভালেভ কি করেছে, একবার আক্রমণ করে এগুলোকে জাস্ট টুকরো টুকরো করে ফেলেছে। আর টুকরো টুকরো করাটা কিন্তু সহজ, বাট রেডসু আক্রমণ করে জাস্ট একদম চিনির গুঁড়া যেরকম হয় না, একদম ওরকম গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। সো এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এটা দেখে ভালেভও মোটামুটি ভালোই ভয় পেয়ে যায়। এরপর কাইসার বলে, রেডসুর পাওয়ার
দেখে আপনারা বুঝতেই পারছেন যে সে কত বেশি শক্তিশালী। ভালেভ আর রেডসু এই দুজনই অনেক বেশি শক্তিশালী, আর এভাবেই আমরা এখন তাদের দুজনের মধ্যে ফাইট শুরু করব। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রেডসুর ইন্টারভিউ নেওয়া হচ্ছে, মানে ম্যাচ শুরু হওয়ার আগে যে ইন্টারভিউ গুলো নেওয়া হয় ওইরকমই একটা ইন্টারভিউ আর কি। একজন রিপোর্টার রেডসুকে জিজ্ঞাসা করে, আমাদেরকে একটু বলবেন আপনি কোথা থেকে কুংফু শিখেছেন? রেডসু বলে, আমার বয়স যখন 4 বছর ছিল তখন থেকে আমি কুংফু শিখছি। অন্য একজন রিপোর্টার তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি এই পর্যন্ত কতগুলো ফাইট জিতেছেন বা কতগুলো ফাইট হেরেছেন? রেডসু তখন বলে, আমি এতদিন শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড ম্যাচগুলো খেলেছি, এ কারণে আমি জানি না এই পর্যন্ত আমি কতগুলো ম্যাচ জিতেছি অথবা কতগুলো ম্যাচ হেরেছি। অন্য একজন রিপোর্টার তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে আপনার একটা পা হারালেন? রেডসু তখন বলে, একবার আমি আমার এক বন্ধুর সাথে ফাইট করছিলাম, আর এই ফাইট করার সময় আমার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, আর এভাবেই আমি আমার একটা পা হারিয়ে ফেলি। মানে রেডসু এখানে পিকেলকে তার বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছে। রিপোর্টাররা তখন তাকে আবারও প্রশ্ন করে, মাস্টার রেডসু, আপনি বক্সিং কেন শুরু করলেন? রেডসু তখন বলে, কারণ আমি দেখাতে চাই কুংফু সব ফাইটের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। রিপোর্টার তখন কাইসারকে বলে, স্যার আপনি কি আমাদেরকে বলবেন এই ফাইটের নিয়ম কি কি থাকবে? কাইসার তখন বলে, এই ফাইটে কোনো নিয়মই থাকবে না, এই ফাইটে জিততে হলে ফাইটারদেরকে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হবে, যে আগে নকআউট হয়ে যাবে সেই এই ম্যাচ হেরে যাবে। খুবই সহজ নিয়ম, তাই না? আমি এই ফাইটটাকে শুধুমাত্র একটা এক্সিবিশন বা প্রদর্শনী হিসেবে দেখছি, আর এখন যারা এই ফাইটটা দেখতে চায় তারা সবাই যে কোনো সময় এই ফাইটটা দেখতে আসতে পারে। এরপরে আমরা রেডসুর কোচকে দেখতে পাই, সেই রেডসুকে বলে, তাহলে তুমি সেই চ্যাম্পিয়ন ভালেভের সাথে ফাইট করবে, হয়তো এই ফাইটটা আমরা সবাই অনেক বেশি উপভোগ করব। তবে তারপরে সে রেগে রেডসুকে বলে, তুমি বক্সিং কে অপমান করছো, তুমি এখন পর্যন্ত মাত্র 2টা ম্যাচ খেলেছো, আর এই 2টা ম্যাচ খেলেই তুমি নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মনে করছো? তুমি যদি এতই শক্তিশালী হয়ে থাকো তাহলে আমাকে দেখাও যে তুমি এই বুড়োর সামনে কত বেশি শক্তিশালী, বা তুমি এই বুড়োর সামনে কিভাবে দাঁড়াবে। এটা বলেই কোচ রেডসুর উপর পাঞ্চ করে, এই কারণে রেডসুর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। কোচ তখন রেডসুকে বলে, দেখলে তুমি আমার পাঞ্চটাকেই আটকাতে পারোনি, তুমি এটাকে দেখতেই পাওনি, তাহলে তুমি ভালেভের সামনে কিভাবে দাঁড়াবে? আচ্ছা, আমি তাহলে এখন আমাদের ফিরে যাওয়ার ব্যাপারটা নিয়ে কাইসারের সাথে কথা বলতে যাচ্ছি, তুমি দ্রুত তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও। এরপরে কোচ যখন সেখানে থাকা ড্রিঙ্কস এর বোতলকে তুলতে যায় তখন সে লক্ষ্য করে তার হাত একদম উল্টে গেছে। রেডসু তখন তার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার কারণেই আপনার হাত এরকম হয়ে গেছে, আমার রিফ্লেক্স গুলো আপনার আক্রমণকে আগেই দেখে ফেলেছিল, আমি চাইলে আপনার আক্রমণটাকে আটকাতে পারতাম, কিন্তু আমি এরকমটা করিনি, কারণ আমি আপনার রাগের কারণটা বুঝতে পারছিলাম, যদি আমি আপনাকে আটকাতাম তাহলে আপনি হয়তো অপমান বোধ করতেন, এই জন্যই আমি এটাকে আটকাইনি, তাই প্লিজ কোচ আমাকে এই ফাইটটা করতে দিন। এসব কথা শুনে কোচ রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরে জাপানে যাব। এরপরে আমরা সেখানে সেই ফাইটিং রিং কে দেখতে পাই, এখানে রেডসু রিং এর ভেতরে যাচ্ছিল। যাওয়ার সময় এখানে থাকা আয়োজন দেখে রেডসু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার জন্য এই সবকিছু ছিল নতুন, সে আগে কখনোই এরকম জাঁকজমকপূর্ণ ফাইটের পরিবেশ দেখেনি। এরপরে রেডসু রিং এর ভেতরে পৌঁছে যায়। ভালেভ তখন রেডসুকে দেখে বলে, আমি তোকে ছাড়বো না, আমি তোকে একদমই শেষ করে দিব। এসব দেখে রেডসু বলে, সে এত বেশি নাটক কেন করছে? এরপরে ভালেভ রেডসুর মাথার উপর দিয়ে একটা কিক করে। এটা দেখে রেডসু চিন্তা করে সে আসলে কি করতে চাইছে, আর সে এরকম অদ্ভুত নাটক কেন করছে, আর এরকম নাটক দেখে অডিয়েন্সরাই এত বেশি খুশি কেন হচ্ছে। এরপরে ভালেভ রেডসুকে বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো, আমাদের আসলে এরকম নাটক করতে হয় যেন আমরা এখানে থাকা মানুষদের বিনোদন দিতে পারি। আসলে আমি আর তুমি হয়তো জানি যে আমরা এখানে নাটক করছি, কিন্তু সকল অডিয়েন্সরা কিন্তু মনে করছে যে আমরা এখানে আসল ফাইট করছি। তবে চিন্তা করো না, আমার আর তোমার মধ্যে যে ফাইটটা হবে ওটা একদম আসল ফাইট হবে। তো এখন আসো, আমাদের আসল ফাইট করার সময় হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাই ভালেভ অনেক বেশি ডেঞ্জারাস স্টাইল নিয়ে রেডসুর দিকে এগিয়ে যেতে থাকে। রেডসু তখন তার ওজন, তার উচ্চতা ক্যালকুলেট করে বলে, এটা কিভাবে হতে পারে, এত বড় সাইজের একজন মানুষ এত দ্রুত কিভাবে মুভমেন্ট করতে পারে। এরপরে দেখা যায় হঠাৎ করে রেডসু রিং এর কোনায় গিয়ে বসে পড়েছে। এটা দেখে রেডসুর কোচ তাকে বলে, তুমি এটা কি করছো, দ্রুত সেখান থেকে সরে যাও। রিং এর কোনা হলো বক্সিং রিং এর সবচেয়ে বিপজ্জনক জায়গা, সেখানে থাকলে তোমার অপোনেন্ট খুবই সহজে তোমাকে হারিয়ে দিতে পারবে, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। ভালেভ তখন তাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আগের থেকেই তোমার হার স্বীকার করে নিয়েছো, তুমি এখানে মূলত মরার জন্য এসেছো, তাই না? রেফারিও তখন রেডসুর কাছে এসে বলে, তুমি এখানে কি করছো, দ্রুত এখান থেকে ওঠো আর ফাইট করো। রেডসু তখন তাদের সবাইকে বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা সবাই কেন আমাকে দাঁড়াতে বলছেন, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি তো দাঁড়িয়েই আছি, আর আমি আসলে ভালেভকে মারতে চাই না, আর ভালেভের কাছে মারও খেতে চাই না, এ কারণেই আমি এই কোণায় এসেছি। আমি এখন মূলত আমার একটা টেকনিককে ভালেভের বিপক্ষে ব্যবহার করার জন্য এই কোণায় এসেছি। রেডসুর এই কথা শুনে ভালেভ রেফারিকে বলে, আপনি এখান থেকে সরে যান, আমি তাকে দেখিয়ে দিব যে আমি আসলে কে। এটা আমার সেই সব ম্যাচগুলোর মধ্যে একটা হবে যেগুলোকে আমি খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। এরপরে সে রেডসুর উপরে একটা পাঞ্চ মারতে যায়, তবে তখন দেখা যায় রেডসু সেটাকে ডজ করে ভালেভের সামনে এসে তার চোখে তার গ্লাভস রাখে। ভালেভ সেটাকে সরিয়ে দেওয়ার পর রেডসু এবার তার মুখে তার গ্লাভস রাখে। এরপরে রেডসু বলে, নো ইঞ্চ পাঞ্চ, আর এভাবেই রেডসু ভালেভকে মেরে নকআউট করে দেয়। এরপরে আমরা কাইসারকে দেখতে পাই, সে রেডসুকে অনেক বেশি টাকা দিয়ে বলে, এই নাও, এই সব টাকাই তোমার, গতকালকের ফাইটে তুমি যা কিছু করেছো এই কারণে তোমার ফ্যান অনেক বেশি বেড়ে গেছে, তুমি জাস্ট একটা পাঞ্চ করেই ভালেভের মতো একজন বক্সারকে হারিয়ে দিয়েছো। এরপরে ফ্ল্যাশব্যাকে রেডসুর ইন্টারভিউ এর সময় দেখা যায় রিপোর্টাররা তাকে প্রশ্ন করছে, আপনি মাত্র একটা পাঞ্চ করে
কিভাবে ভালেভকে হারালেন। রেডসু তখন তাদেরকে বলে আমি কুংফুর একটা টেকনিক ব্যবহার করেছি যেটাকে ইংরেজিতে বলা হয় নো ইঞ্চ পাঞ্চ। রিপোর্টাররা তখন তাকে জিজ্ঞাসা করে আপনার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি আমাদেরকে বলবেন। রেডসু তখন বলে আমি শুধুমাত্র তোমাদের সবাইকে দেখাতে চাই যে কুংফু কত বেশি শক্তিশালী। আমি এখন শুধুমাত্র আমার পরবর্তী ফাইটের জন্য অপেক্ষা করছি। এদিকে বর্তমানে কাইসার রেডসুকে বলে তুমি এই ফিল্ডে নতুন, তোমার সামনে এখনো অনেক পাওয়ারফুল বক্সারদের আসা বাকি আছে, তাদের সাথে ফাইট করার জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আর আপাতত তুমি এই টাকাগুলো নাও। কাইসারের এই কথা শুনে রেডসু বলে এই সবগুলো টাকাই কি আমার? কাইসার তখন বলে হ্যাঁ এই সবগুলোই তোমার। রেডসু তখন বলে তাহলে তুমি আমার টাকার সামনে নিজের পা তুলে কেন রেখেছো? এটা বলে রেডসু কাইসারের মুখে একটা কিক করে তার চশমা ভেঙে দেয়। এরপরে রেডসু বলে তাড়াতাড়ি এই টাকাগুলোকে এই সুটকেসে ভরো আর আমাকে দাও। এরপরে কাইসার টাকাগুলোকে সুটকেসে ভরে রেডসুকে দিয়ে দেয়। এরপরে সে বলে স্যার রেডসু আমি আপনার জন্য বাইরে একটা গাড়িও রেখেছি। এরপরে রেডসু সেই গাড়ি করে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে স্যার আপনি কি কিছু খেতে চান? রেডসু তখন বলে হ্যাঁ একটু চা হলে ভালো হয়। ড্রাইভার তখন বলে স্যার কিন্তু আমাদের এখানে চা পাওয়া যায় না। রেডসু তখন বলে আমি এরকমই কিছু একটা ভেবেছিলাম, সবকিছু যেহেতু কৃত্রিম তাহলে চা কিভাবে পাওয়া যাবে বলো। এদিকে এখন আমরা বাকিকে দেখতে পাই, বাকি নিজের জন্য চা বানাচ্ছিল। তবে তখন সে অনুভব করতে পারে যে ইউজিরো হানমা তার বাড়ির দিকে আসছে, এই জন্য সে আরো এক কাপ চা বানায়। সেই সময় বাকি ভাবতে থাকে এটা কিভাবে হতে পারে, সে আজ পর্যন্ত কখনোই আমার বাসায় আসেনি, সে ধীরে ধীরে আমার বাসার দিকেই আসছে, আমাকে দ্রুত আরো এক কাপ চা বানাতে হবে। এরপর বাকি ড্রয়িং রুমে চা নিয়ে যায়, সেখানে আগে থেকে ইউজিরো হানমা বসেছিল। ইউজিরো হানমাকে এখানে দেখে বাকি বলে আপনাকে এখানে স্বাগতম। এরপরে বাকি তার বাবার সামনে বসে পড়ে আর বলে আমি জানতাম আপনি এখানে অবশ্যই আসবেন, এজন্য আমি আগেই 2 কাপ চা বানিয়ে রেখেছি। এরপরে ইউজিরো হানমা চা খাওয়ার পর বাকিকে বলে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে তাই না, তুমি তো এটাই চেয়েছিলে যে আমি তোমার সাথে বসে খাবার খাবো। বাকি তখন অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ আমি এটাই চাইতাম। এরপরে ইউজিরো হানমা বাকিকে বলে বাকি আমাকে বলো আমাকে দেখে তোমার কি ভয় লাগছে? ইউজিরো হানমা তখন বলে হ্যাঁ শুধুমাত্র আমি না পৃথিবীর সব মানুষরাই শুধুমাত্র তোমার নাম শুনেই ভয় পায়। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি তো তোমার মতোই, তোমার মতো পথই অনুসরণ করি, আমি তোমাকেই ফলো করি, তোমার মতোই হওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমি তোমাকে কেন এত বেশি ঘৃণা করি? এটা শুনে ইউজিরো হানমা বলে যদি এরকম ব্যাপার হয় তাহলে তুমি কেন এখন আমার সাথে ফাইট করছো না? বাকি তখন বলে কারণ তুমি আমার বাবা, আমিও অন্যান্য মানুষদের মতো তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে খাবার খেতে চাই। এরপর কোনো একটা কারণে যখন আমাদের মধ্যে ঝগড়া হবে তখন আমি তোমার সাথে ফাইট করব, আর সেদিনের পর আমরা আর কখনোই একসাথে থাকবো না, এমনকি আমরা কথাও বলবো না। মানে বাকি মূলত কোনো একটা কারণ ছাড়া ইউজিরো হানমার সাথে ফাইট করতে চাচ্ছে না। সম্ভবত ইউজিরো হানমা যে বাকির মাকে মেরেছিল এটা হয়তো বাকি ভুলে গেছে বা বাকি এটা ভুলে থাকতে চাইছে। ইউজিরো হানমা তখন বলে তাহলে তুমি ঝগড়া না করে আমার সাথে ফাইট করবে না? আমি তোমার কথা বুঝতে পেরেছি, তাই আমাকে এখন বলো তোমার এত বড় সাহস কিভাবে হলো, তুমি আমাকে এত বাজে চা খাওয়াচ্ছ? মানে এইমাত্র বাকি বললো না যে তারা একসাথে থাকবে, তারপর তাদের ঝগড়া হবে এবং তারপরেই তারা মূলত ফাইট করবে। তো এটার জন্যই আর কি ইউজিরো হানমা এখন আকবারায় ঝগড়া করতেছে যেন তারা ফাইট করতে পারে। বাকি তখন চিন্তা করে আমার এরকম কেন মনে হচ্ছে যে ইউজিরো হানমা মানে আমার বাবা এখনই আমার সাথে ফাইট করতে চায়। এরপরে বাকি হঠাৎ করে মাথা নিচু করে বলে আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি এত দূর থেকে এখানে এসেছো কিন্তু আমি তোমার জন্য শুধুমাত্র এক কাপ চা বানিয়েছি, আমার আরো অনেক কিছু বানানো উচিত ছিল। সহজ কথায় বাকি এখন তার সাথে ফাইট করতে চাচ্ছে না। এরপর বাকি ইউজিরো হানমাকে বলে এটা তো ঝগড়া করার কোনো কারণ হতেই পারে না, তাই তুমি এখন বলো যে তুমি কি এখন আমাকে এক কাপ কফি বানিয়ে খাওয়াবে? বাকির এই কথা শুনে ইউজিরো হানমা অনেক বেশি রেগে যায়, আর বাকিও মূলত এখন ঝগড়া করার একটা স্কোপ খুঁজছিল। এরপরে সে বাকিকে বলে তাহলে তুমি আমার হাতে কফি খেতে চাও, ঠিক আছে, তবে তার জন্য তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। তুমি যদি এরকমটা করতে পারো তাহলে আমি শুধুমাত্র তোমাকে কফি না তোমাকে খাবারও বানিয়ে খাওয়াবো। এরপরে ইউজিরো হানমা সেই টেবিলটাকে কাগজের মতো করে ছিঁড়ে সেখান থেকে চলে যেতে থাকে। ইউজিরো হানমার চলে যাওয়ার পর বাকি একটু নিশ্চিন্ত হয়ে নিঃশ্বাস ছাড়ে, মানে বাকি এখনো তার বাবাকে প্রচন্ড ভয় পায়। বাকি তখন চিন্তা করে আমার বাবার চলে যাওয়ার পর কেন আমার এত বেশি ভালো লাগছে, তার মানে কি আমি তাকে এত বেশি ভয় পাই? এরপরে বাকি দ্রুত বাইরে বেরিয়ে আসে। এরপর সে ইউজিরো হানমাকে ডেকে বলে বাবা পরের বার দরজা আস্তে করে লাগাবে, তা না হলে দরজা ভেঙে যেতে পারে। বাকির এই কথা শুনে ইউজিরো হানমার অনেক বেশি রাগ হয়, তবে তারপরেও সে বলে ঠিক আছে পরের বার আমি খেয়াল রাখবো। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে। বাকি তখন সেখানে ভাবতে থাকে আমি কি তাকে বলবো যে সে যেন এখনই এসে দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে যায়? তবে আমি যদি এরকমটা বলি তাহলে সত্যি সত্যি অনেক বড় একটা ঝামেলা লেগে যাবে আমাদের মধ্যে। এরপর বাকি তার ঘরের মধ্যে চলে যায়, আর এখানেই এই 18 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। আশা করছি এই এপিসোডটা তোমরা বুঝতে পারছো। আর এখনকার কয়েকটা এপিসোড আর কি সেরকম ইন্টারেস্টিং হচ্ছে না, মানে আমরা সেই লেভেলের ফাইট দেখতে পাচ্ছি না। আসলে বড় ঝড় আসার আগে সবকিছু শান্ত হয়ে যায়, আর ওটাই হচ্ছে এখন বাকি হানমা সিরিজটার মধ্যে। কারণ আসল ফাইট আমরা প্রথম থেকে যে ফাইটটার জন্য ওয়েট করছি সেটা হলো বাকি হানমা বনাম ইউজিরো হানমার ফাইট। তো সেই ফাইটটা শুরু হওয়ার আগের পরিবেশটাই তৈরি করা হচ্ছে এগুলো এপিসোড দিয়ে, মানে এই সব এপিসোড দিয়ে। আর বেশি না, আর মাত্র 3-4টা এপিসোড পরেই তোমরা ইউজিরো হানমা বনাম বাকি হানমার একটা ফাইট দেখতে পারবা, আর তারপরে এই সিরিজটা শেষ হয়ে যাবে। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।